তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লর্ড কর্নওয়ালিস ও তার প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত। আজ যদি আমি প্রশ্ন করি যে লর্ড কর্নওয়ালিস কে ছিলেন, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। লর্ড কর্নওয়ালিস ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। লর্ড কর্নওয়ালিস আমেরিকার স্বাধীনতা যুদ্ধের একজন সেনাপতি ছিলেন। 1786 খ্রিস্টাব্দে ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন। ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে এসে দেখতে পান পূর্ববর্তী শাসক ওয়ারেন হেস্টিংসের 1 আনা বন্দোবস্তর 5 আনা বন্দোবস্তরে ভূমি থেকে খুব একটা রাজস্ব আসত না। এটা লক্ষ্য করে কর্নওয়ালিস ভাবলেন কিভাবে ভূমি থেকে অধিক রাজস্ব আসে। এই লক্ষ্যে তিনি জমিদারদের সাথে 10 আনা বন্দোবস্ত প্রবর্তন করেন। 1789 সালে জমিদারদের সাথে তিনি 10 আনা বন্দোবস্ত প্রবর্তন করেন এবং ঘোষণা দেন এই 10 আনা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত হবে যদি কোম্পানির ডাইরেক্টর সভা অনুমোদন দেয়। কর্নওয়ালিসের আশা ছিল কোম্পানির ডাইরেক্টর সভা অনুমোদন দেবে। 1792 সালে কোম্পানি ডাইরেক্টর সভা এই 10 আনা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তের অনুমোদন দিলেন। এই অনুমোদন পেয়ে লর্ড কর্নওয়ালিস 1793 সালে ঘোষণা দিলেন এই 10 আনা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত হল। এটাই হলো লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল দুটোই ছিল। সুফলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে জমিদাররা জমির স্থায়ী মালিক হয়ে যেয়ে তারা বন জঙ্গল পরিষ্কার করে অনেক অনাবাদী জমিও আবাদী জমিতে পরিণত করেছিল। আবার কুফলের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় জমিদাররা জমির স্থায়ী মালিক হয়ে তারা শহরে গিয়ে আরামায়েশে জীবন কাটাতে লাগলো এবং নায়েব গোমস্তাদের উপর জমিদারি দেখাশোনার দায়িত্ব দিয়ে যাওয়ার ফলে নায়েব গোমস্তারা প্রজাদের সাথে নানা রকম দুর্ব্যবহার করত, প্রজাদের নানা রকম অত্যাচার করত। নায়েব গোমস্তাদের কর্তৃক প্রজারা নানাভাবে নির্যাতিত হতে লাগে। এটা খুব ভালো। আজ আমরা আলোচনা করব লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে শাসক হিসাবে 2 বার এসেছিলেন। প্রথমে এসেছিলেন 1805 সালে এবং 1807 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেছেন। ভ্যালোরে সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহে দমনে উইলিয়াম বেন্টিং ব্যর্থতার পরিচয় দিলেন। সে কারণে ব্রিটিশ সরকার তাকে স্বদেশে ডেকে পাঠায়। পরবর্তীতে 1828 খ্রিস্টাব্দে আবার ভারতের গভর্নর জেনারেল হয়ে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে এসেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে এসে
তিনি মনে করেন একজন শাসকের দায়িত্ব হল প্রজাদের কল্যাণ নিশ্চিত করা। এই প্রজা কল্যাণের জন্য লর্ড উইলিয়াম বেন্টিং বিভিন্ন সংস্কার করেন। এই জন্য লর্ড উইলিয়াম বেন্টিং একজন সংস্কারবাদী শাসক হিসাবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। প্রজাদের কল্যাণের জন্য তিনি বিভিন্নমুখী সংস্কার করেন। আমরা প্রথমে লক্ষ্য করি যে অর্থনৈতিক সংস্কার। প্রথম ব্রহ্মযুদ্ধে অংশগ্রহণ করার কারণে কোম্পানির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল, অর্থাৎ আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই আর্থিক অবস্থা পুনর্গঠনের জন্য কি করা যায়, লর্ড উইলিয়াম বেন্টিং ভাবতে লাগলেন। লর্ড উইলিয়াম বেন্টিং কোম্পানির ডাইরেক্টর সবার সাথে আলোচনায় বসলেন এবং কোম্পানির ডাইরেক্টর সবার সাথে আলোচনা করে ব্যয় সংকোচন নীতি এবং যুদ্ধ নীতি পরিত্যাগ করলেন। যুদ্ধনীতি পরিত্যাগ করে কিছু পদক্ষেপ গ্রহণ করলেন। এই পদক্ষেপে প্রথমে যে সমস্ত অতিরিক্ত কর্মচারী ছিল কোম্পানির, সে অতিরিক্ত কর্মচারী ছাঁটাই দিলেন এবং বেসামরিক কর্মচারী যাদের বেতন ছিল অনেক বেশি, সেই বেতন হ্রাস করলেন তাদের। তারপর ওই শান্তিকালীন সময়ে সামরিক কর্মচারীদের তাদের অর্ধেক বেতন দেওয়া হতো। লর্ড উইলিয়াম বেন্টিং এসে শান্তিকালীন সময়ে এই বেতন দেওয়া বন্ধ করলেন। মাদ্রাজে এবং যুক্তপ্রদেশের জমি রায়তদের সাথে বন্দোবস্ত দিয়েছিলেন। মালবে উৎপন্ন আফিংয়ের উপর লর্ড উইলিয়াম বেন্টিং কর ধার্য করেছিলেন। তার এই গৃহীত অর্থনৈতিক পদক্ষেপের ফলে কোম্পানির যে রাজস্ব ঘাটতি ছিল, অর্থনৈতিক ঘাটতি ছিল, সেই ঘাটতি তো পূরণ হলো এবং 15 লক্ষ টাকা উদ্বৃত্ত হইল। এবার আমরা লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার, কর্নওয়ালিস বললাম, লর্ড উইলিয়াম বেন্টিং এর প্রশাসনিক সংস্কার লক্ষ্য করি। লর্ড উইলিয়াম বেন্টিং কর্নওয়ালিস প্রবর্তিত যে প্রাদেশিক আদালতগুলি তুলে দেন এবং ফৌজদারি বিচার কার্য জেলা কালেক্টরের উপর অর্পণ করেন। তিনি জেলাগুলিকে একত্রিত করে 10টি বিভাগে পরিণত করেন এবং প্রত্যেক বিভাগের দায়িত্ব একজন বিভাগীয় কমিশনের উপর অর্পণ করেন। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতীয়দের বেশ কিছু সুযোগ সুবিধা দিয়েছিলেন। পূর্বে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা ছিল না। লর্ড উইলিয়াম বেন্টিং আইন পরিবর্তন করে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগের ব্যবস্থা করেন। লর্ড উইলিয়াম বেন্টিং সাব জজ পদ সৃষ্টি করে এই সাব জজ পদে ভারতীয়দের তিনি নিয়োগের ব্যবস্থা করেন। লর্ড উইলিয়াম বেন্টিং জুরি ব্যবস্থা প্রবর্তন করে ভারতীয়দের জুরির সদস্য হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এভাবে প্রশাসনিক ক্ষেত্রে ভারতীয়দের বেশ কিছু সুযোগ সুবিধা লর্ড উইলিয়াম বেন্টিং দিয়েছিলেন। এখন আমরা লক্ষ্য করি যে
সামাজিক সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সামাজিক সংস্কার অতি গুরুত্বপূর্ণ, যা আজও আমরা কিছু সংস্কারের জন্য তাকে স্মরণ করি। বিশেষ করে সতীদাহ নামক যে প্রথাটি, যেটা অত্যাধিক নিন্দনীয়, ঘৃণিত ছিল। ভারতবর্ষে হিন্দুদের ভিতরে একটা প্রথা ছিল, যে প্রথাকে বলা হয় সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা দুই রকম ছিল, একটি হলো সহমরণ, আরেকটি হলো অনুমরণ। সহমরণটা কি? সহমরণটা হলো স্বামী যদি মারা যায়, স্বামীর চিতার মধ্যে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা, এটা হলো সহমরণ। অর্থাৎ স্বামীর সাথে স্ত্রী একই চিতায় জ্বলবে, এটা হলো কি সহমরণ। আর অনুমরণটা কি? স্বামী যদি বিদেশে আছে, বিদেশে মারা গেছে, তার লাশ আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ওই চিতা সাজিয়ে স্ত্রীকে ওই জ্বলন্ত আগুনের ভিতর নিক্ষেপ করা হতো। এটা হচ্ছে অনুমরণ প্রথা। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায় এই প্রথায় ব্যথিত হয়েছিলেন। এই প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং তাদের সাথে যোগ দিয়ে এই সতীদাহ নামক ভিন্ন প্রথা চিরতরে আইন করে বন্ধ করেছিলেন। 1829 খ্রিস্টাব্দে এক আইন বলে এই সতীদাহ প্রথা চিরতরে বিলোপ করা হলো। ঘোষণা করা হলো যে এরপরে যদি কেউ এই সতীদাহ প্রথা অর্থাৎ স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে, তাহলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার কঠোর নির্দেশনার ফলে সতীদাহর প্রথা বিলোপ হয়েছিল। এই সময় আরো একটা নিন্দনীয় প্রথা চালু ছিল, সেটা হলো দেবতার সন্তুষ্টির জন্য প্রথম সন্তানকে গঙ্গায় নিক্ষেপ করা হতো। বিবাহ দেওয়ার অপারগতা হেতু অনেক সময় কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করা হতো। এ ধরনের জঘন্যতম প্রথা সে সময় ছিল। ওয়ারেন হেস্টিংস এগুলোও বন্ধ করেছিলেন। সন্তান আর পিতামাতার যে সম্পর্ক, অবিচ্ছেদ্য সম্পর্ক, সন্তানের মঙ্গলের জন্য মা তার কিডনি দান করে, মা রক্ত বিক্রি করে, অন্যের বাড়ি বাসন মাজে সন্তানকে লেখাপড়া করার জন্য। সন্তান হিসাবে আমাদেরও কিন্তু পিতামাতার উপর দায়িত্ব আছে। পিতামাতাকে শ্রদ্ধা করা, শিক্ষকদের শ্রদ্ধা করা সন্তান হিসাবে কিন্তু দায়িত্ব। কোনো সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না যদি সে তার মা বাবাকে না ভালোবাসে, গুরুজনদের না ভালোবাসে। তাই আমরা গুরুজনদের ভক্তি করব, শ্রদ্ধা করব। পিতামাতার মতো বন্ধু কিন্তু এই জগতে নাই। চাণক্য পণ্ডিত বলছেন যে 6 বছর পর্যন্ত কোনো শিশুর দোষ ধরা যাবে না, চাণক্য পণ্ডিতের কথা। আর 6 থেকে 16 বছর সন্তানকে শাসনে রাখতে হবে। আর 16 বছরের পর সন্তানের সাথে পিতামাতার বন্ধুসুলভ আচরণ করতে হবে। পিতামাতার মতো আসলে বন্ধু এই জগতে আর কেউ নাই। তোমার বন্ধু তোমাকে ফাঁকি দেবে, কিন্তু পিতামাতা বন্ধু কখনোই তোমাকে ফাঁকি দেবে না। তারা কষ্টে থেকেও সন্তানের মঙ্গল চাইবে। যাই হোক, এই যে
ভিন্ন প্রথা, এই প্রথা অর্থাৎ গলা টিপে মারা, গঙ্গায় নিক্ষেপ করা, এই সতীদাহ প্রথা, এগুলো লর্ড উইলিয়াম বেন্টিং বন্ধ করেছিলেন। আমরা এ সময় দেখতে পাই ঠগী নামক এক দস্যুরা এ সময় সমাজে ত্রাস সৃষ্টি করেছিল। তারা পথিকের পিছনে পিছনে গিয়ে পথিককে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তার সর্বস্ব লুণ্ঠন করত। লর্ড উইলিয়াম বেন্টিং কর্নেল স্লিম্যানের উপর দায়িত্ব অর্পণ করলেন এই ঠগীদের দমন করার জন্য। কর্নেল স্লিম্যান ফিরিঙ্গি নামক একজন দস্যুকে আটক করে গোপন তথ্যের ভিত্তিতে 1500 মতো ঠগীকে হত্যা বন্দী করেছিলেন। এইভাবে লর্ড উইলিয়াম বেন্টিং সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন এবং সুশাসন কায়েম করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শিক্ষা সংস্কার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতে ইংরেজি শিক্ষার প্রচলন করেছিলেন। পূর্বে পাশ্চাত্য শিক্ষার কোনো সুযোগ ছিল না। 1813 সালের সনদে 1 লক্ষ টাকা শিক্ষা খাতে ব্যয় করা হতো, এটা ফার্সি এবং সংস্কৃত ভাষায়। লর্ড উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষা চালু করতে চাইলেন, এই অর্থ ব্যয় করতে চাইলেন। সেক্ষেত্রে দুটো দলের সৃষ্টি হল। সংস্কৃত পণ্ডিত উইলসন পাশ্চাত্য শিক্ষার বিরুদ্ধে ছিল, অপরপক্ষে রাজা রামমোহন রায় এই পাশ্চাত্য শিক্ষার পক্ষে ছিল এবং লর্ড উইলিয়াম বেন্টিং ও এই ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন এবং তাই 1833 সালের আইনে এই পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে লাগলেন এবং ইংরেজি শিক্ষার ব্যবস্থা করলেন। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের প্রচেষ্টায় কলকাতায় প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, বোম্বাইতে অ্যালপিনিস্টন ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল। লর্ড উইলিয়াম বেন্টিং বিভিন্নমুখী সংস্কার করে ভারতবাসীদের আশা আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ করেছিল। এজন্য ভারতবাসী এখনো লর্ড উইলিয়াম বেন্টিংকে স্মরণ করে। এ হচ্ছে মোটামুটি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের বিভিন্নমুখী সংস্কার। আমরা আগামীতে অন্য পড়া পড়ব। আজকে আমাদের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং বাড়িতে সবাই লেখাপড়া করো।